I found something. The place. Hello? I don't understand. What is this? গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা 2026 সালে খুব সম্প্রতি রিলিজ পাওয়া একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ব্যাকরুমস। তোমরা হয়তো অনেক এটার ক্লিপ দেখেছো, ট্রেলার দেখেছো। আর এই সিনেমাটা এক্সপ্লেন করার আরেকটা কারণ হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো সবাই, এখন কোনো না কোনো সময় দেখা যাবে এই সিনেমার একটা ক্লিপ তোমাদের সামনে আসলো, তখন তোমরা বলবে যে ও মাই গড কি সুন্দর ছবি, আলাইন ভাইটা এক্সপ্লেন করেন। তো এর জন্য আমি আগে এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো হবে না খারাপ হবে এটা আমি কিছু বলবো না। IMDb রেট অনেক ভালো, এবং এই সিনেমার কি কনসেপ্ট কি বোঝানো হয়েছে আমি এটা নিজে ভালো মতো বুঝি নাই, তোমাদের কাছ থেকে আমি নিজে বোঝার চেষ্টা করব। তবে সিনেমাটা খুবই ইউনিক, একবারে আনকমন, এবং সিনেমাটিকে বলা হয়েছে সাইকোলজিক্যাল সাইফাই হরর ফিল্ম। তো যাই হোক, আমরা এই সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জানবো। এবং এই সিনেমাতে টোটাল চরিত্র রয়েছে মাত্র দুজন চারজন, কিন্তু দুইজনই মেন চরিত্র। তো বুঝতে পারছো কাহিনী বুঝতে খুব একটা কঠিন হবে না, এবং অনেক বেশি কাহিনীও নেই। তো এই কারণে আমি আমার মতো মশলা দিয়ে সিনেমাটা এক্সপ্লেন করবো। তবে তার আগে একটা ব্রেক থাকবে। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো যাই হোক, গল্পটা শুরু হয় 1990 সালে, যেখানে একজন রিসার্চার ক্যামেরা নিয়ে কোন একটা অদ্ভুত আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে ঘোরাফেরা করছেন। চারিদিকে প্রচুর মেশিন এবং অজানা যন্ত্রপাতি, এবং এই জায়গার অ্যাটমসফিয়ার এতটাই স্ট্রেঞ্জ যে প্রথম মিনিট থেকেই টেনশন বিল্ড হওয়া শুরু হয়। এবং রিসার্চার এখানে কোন একটা কিছু খুঁজছে, এবং ধীরে ধীরে তার নিঃশ্বাসের গতি বাড়তে শুরু করে, এবং সে ফিল করতে পারে যে কেউ তার পিছনে আছে। আর সে যখন দৌড়াতে শুরু করে ক্যামেরা কেঁপে ওঠে, আর তখনই আমরা একটা চিৎকার শুনতে পাই, অনেকটা এরকম ও মারে। তো যাই হোক, এরপর স্ক্রিন কাট হয়ে ভিডিও শেষ হয়, এবং ওই রিসার্চার তো চিরতরে হারিয়ে গিয়েছে। তবে এই সিনেমার প্রথম সিনটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে ব্যাকরুম জিনিসটা কত ডেঞ্জারাস। মানে ওই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিটা মূলত একটা ব্যাকরুম। আর এরপর দেখা যায় ক্লার্ককে, যে একটা ফার্নিচারের দোকানের মালিক। সে তার ব্যক্তিগত জীবনে পুরোপুরি হতাশ। তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছে কারণ হি ইজ ব্যাড অন বেড, অ্যান্ড তার ব্যবসাটাও খুব স্ট্রাগল করছে। আর তার মানসিক অবস্থা এত ডেঞ্জারাস খারাপ যে সে মনে করে সুইসাইডই করবে এরকম অবস্থা। তবে তারপরেও তার ব্যবসাকে বাঁচানোর জন্য সে পাইরেট সেজে ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য ভিডিও শুট করে। আর এই জায়গাটা মাথায় রেখো। তো ক্লার্কের ব্যক্তিগত জীবনের প্রেশার তো রয়েছেই, একে তো বোনাই, তারপর আমার মনে করো যে ব্যবসা ভালো চলছে না। কিন্তু এইসব কারণে ওর আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে অ্যালকোহল এডিকশন। লাইক ও মনে করো প্রতিদিনই প্রায় ড্রিঙ্কস করে। তবে সে ড্রিঙ্কস ছাড়তেও চায়, মানে কন্ট্রোলে আনতে চায়। আমেরিকানরা তো নর্মালি ড্রিঙ্কস করে, কিন্তু প্রতিদিন ড্রিঙ্কস করা তো নেশা অবশ্যই। তো সে এটা কন্ট্রোলে আনতে চায়, এই কারণে সে থেরাপি সেশন নেয়। আর তার থেরাপিস্ট হলো ডক্টর মেরি ক্লাইন, যারা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর। এবং এরকম যদি একটা থেরাপিস্ট পাইতাম আমি নিজেও রেগুলার যেতাম। তো যাই হোক, মেরি নিজেও খুব সাধারণ মানুষ না, তার নিজের জীবনে অতীতে অনেক ট্রমা রয়েছে। তার মা একজন প্যারানয়েড মানুষ ছিল, মানে সে সারাক্ষণ ভাবতো যে কেউ তাদের ক্ষতি করতে চায়, আর এই কারণে অনেক পাগলামি করতো। এবং ওই থেরাপিস্টেরও শৈশব অনেক যন্ত্রণাদায়ক কেটেছে, আর সেই স্মৃতি তাকে আজও হন্ট করে। তবে এগুলো কেন আমাদেরকে বলা হচ্ছে এইগুলো আমরা সিনেমা শেষে বুঝতে পারবো। তো যাই হোক, একদিন ক্লার্ক লক্ষ্য করে তার দোকানের আলো বারবার ব্লিঙ্ক করছে, এবং বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আর এই জন্য সে ইলেকট্রিশিয়ানকে ডাকে। আর ইনভেস্টিগেশন চলাকালে ইলেকট্রিশিয়ান একটা চমকে যাওয়া জিনিস খুঁজে পায়, যে ওর ইলেকট্রিক্যাল প্যানেলে শুধুমাত্র 3টা অদ্ভুত সুইচ রয়েছে, বাট এগুলোর সাথে কোনো তার নেই। তো দেখে ওরা বুঝতেই পারছিল না যে সুইচগুলো তাহলে কিসের জন্য, আবার কাজও করে কিভাবে, মানে কোনো ক্লু পায় না। তবে ওদের ধারণা ছিল না এই সুইচগুলো এই বিল্ডিং এর সাথে নয়, বরং অন্য একটা জগতের সাথে কানেক্টেড। তো যাই হোক, ওই রাতে ক্লার্ক তার স্টোরে একাই ছিল, আর হঠাৎ করে লাইটগুলো টিম টিম করতে থাকে। আর ঠিক তখনই তার নজরে পড়ে বেসমেন্টের দেয়ালে, এবং সে একটা গ্লোয়িং ক্র্যাক দেখতে পায়, যেন দেয়াল ফেটে যাচ্ছে এবং সেখান থেকে আলো বের হচ্ছে। তো ক্লার্ক করে কি ধীরে ধীরে সেই জায়গাতে আগায়, এবং ও প্রথমে কনফিউজ ছিল যে ভেতরে কি। এবং যখনই ও গ্লোয়িং লাইনটা টাচ করে, ওর পায়ের নিচ থেকে হঠাৎ মাটি গায়েব হয়ে যায়, এবং সরাসরি ও ব্ল্যাক রুমের ভেতরে পড়ে। আর এখান থেকেই সিনেমার গেম শুরু হবে আর কি। তো যাই হোক, এরপর ক্লার্ক যখন চোখ খোলে
ফেলে। এটা দেখলে তো যে কেউই প্যানিক করবে। চারিদিকে শুধুমাত্র হলুদ রঙের দেয়াল, পুরোনো ফার্নিচার, যেন কেউ একসাথে এগুলো জমিয়ে রেখেছে এবং দেখে মনে হচ্ছে ইনফিনিটি হল হয়ে, মানে যেটার হল হয়ে কখনো শেষই হবে না। তো এইখানে এই পরিবেশটা এতটাই নীরব যে যেটাও কানে একটা পেইন দেয়, মানে অস্বাভাবিক নীরব। তবে সবকিছু তার পরিচিত লাগলেও কোনো কিছু স্বাভাবিক লাগছিল না। দেখে মনে হচ্ছে যে কেউ বাস্তবতাকে কপি করেছে এই জায়গাটাতে। তো যাই ক্লার্ক করে কি এরপর একটা ফার্নিচারে স্পর্শ করে এবং বুঝতে পারে যে না এগুলো তো বাস্তব ফার্নিচার। তো একবার ভাবে যে এগুলো চুরি করে রাস্তায় বেচে দেবো। তবে তার আগে একটু ঘরগুলো ঘুরে দেখে যে আরো দামে কিছু থাকতে পারে। তবে কোথা দিয়ে কই যাচ্ছে মনে রাখার চেষ্টা করে। তো যাই হোক এক্সপ্লোর করতে করতে ওখানে গিয়ে একটা মৃত পাখি দেখতে পায়, যেটা দেখতে বেশ অদ্ভুত ছিল এবং কিছু ব্যাগ পায় আর তাতে কিছু পুরনো জিনিসপত্র ছিল। এবং এইখানে সেই 1990 সালের রিসার্চার যে অনেক আগে মিসিং হয়েছে ফার্স্টেই দেখেছি, তার আইডি কার্ড ছিল। তবে ক্লার্ক তো আর এটা জানে না। তো ক্লার্ক ভাবে যে এখানে হয়তো কেউ আছে। তো সে ডেকে ওঠে হ্যালো, কিন্তু জবাবে শুধুমাত্র একটা অদ্ভুত ইকো শোনা যায়, মানে প্রতিধ্বনি। আর তারপর মনে হয় যে কেউ ওকে দেখছে। তো তুমি যদি ভালো করে এখানে মনোযোগ দিয়ে দেখো, এই সিনেমাতে কয়েকবার দেখানো হয়েছে যে ক্লার্ক এখানে একা নয়, কেউ এখানে রয়েছে যে ক্লার্কের উপর নজর রাখছে। তো এরপর হঠাৎ ক্লার্ক করে কি পায়ের শব্দ শুনতে পায় এবং অদ্ভুত একটা আওয়াজ আর একটা মুভমেন্ট, যেটা সে ক্লিয়ারলি দেখতে পায়, যেটা সে ফিল করেছিল। তো এখান থেকে তার ভয়ের সৃষ্টি হয় এবং ক্লার্ক করে কি দৌড়াতে শুরু করে এবং সে করিডোর ক্রস করে আর রুম ক্রস করে কোনোভাবে পোর্টাল পর্যন্ত ফিরে আসে যেখান দিয়ে সে এখানে ঢুকেছিল আর তারপর নিজের জগতে ফেরত আসে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, এই ব্যাকরুম থেকে বের হওয়া সম্ভব, কিন্তু এই ব্যাকরুমকে মন থেকে বের করে একদমই সম্ভব নয়। এই ব্যাকরুম আবার তোমাকে ডেকে নিয়ে আসবে। তো যাই হোক যে কথা সেই কাজ। ক্লার্ক তো একদম শক যে আমি কি দেখলাম, আমি কই ছিলাম। তো এরপর ক্লার্ক যায় হচ্ছে ম্যারির কাছে, মানে সেই থেরাপিস্টের কাছে, সব ডিটেলসে বুঝিয়ে বলে। তো ম্যারি তো বিশ্বাস করবে না আর তখন সে ঠিক করে সে প্রমাণ সংগ্রহ করবে যাতে ম্যারি তাকে পাগল মনে না করে, যে এইগুলো ক্লার্কের মাল খাওয়ার সাইড এফেক্ট, মানে লুইশন। তো এরপর সে করে কি তার যে দুজনে এমপ্লয়ি রয়েছে, ক্যাট আর তার বয়ফ্রেন্ড ববি, তাদেরকে সাথে নেয় এবং তিনজন মিলে দোকানে যায়। আর এখানে যথারীতি ববি আর ক্যাটও বিশ্বাস করে না, তবে ক্যামেরা, রোপ আর অন্যান্য সরঞ্জাম ঠিকই নেয় এবং শেষ পর্যন্ত তারা সেই পোর্টালের কাছে যায় যেখান দিয়ে ক্লার্ক ঢুকেছিল। তো প্রথমে ক্লার্ক ভেতরে যায়, এটা দেখে ক্যাট আর ববি ঘাবড়ে যায় যে কিভাবে পসিবল। আর তারপর ববি ওই পোর্টালের ভেতর যখন হাত ঢোকায় সে অদৃশ্য হয়ে যায়। আর বাইরে দাঁড়িয়ে ছিল ক্যাট, ও তো বিশ্বাসই করতে পারছিল না ঘটনাটা ঘটলো কি। তো এরপর সে ববিকে ডাকতে ডাকতে নিজে ওই ব্যাকরুমে ঢুকে পড়ে। তো তিনজনে ব্যাকরুমে চলে এসেছে। তো এখান থেকেই শুরু হবে তাদের আবার আরেকটা মিশন। আর এরপর এই মুভির সবচেয়ে অদ্ভুত অংশ শুরু হয়। তো তিনজন ভেতরে ঢোকার পরে এন্ডলেস ভাবে ঘুরতে বেড়াতে থাকে এবং এই রুমগুলোতে কোথাও না কোথাও কাপড়ের পাহাড়, কোথাও ভাঙা ফার্নিচার, কোথাও অদ্ভুত ধরনের সুড়ঙ্গ, কোথাও লাইট ব্লিঙ্ক করছিল। তো এই রুমগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি ডিস্টার্বিং লাগছিল। প্রথমে জায়গাটা তো ফাঁকা ছিল, মানে হরর মুভির একটা নিয়ম রয়েছে, যত বেশি চুপচাপ পরিবেশ তার মানে বিপদ তত বেশি বড় হবে। তো যাই হোক এরপর তারা তিনজন একটা টানেল টাইপ করিডোর দেখতে পায়। তো ভাবতে থাকে এখানে কিছু হয়তো আছে এবং ওই জিনিসটা এক্সপ্লোর করার জন্য তারা একটা বিছানায় দড়ি বেঁধে ববি সবার আগে রশির মাধ্যমে নিচে নামতে শুরু করে। তো নিচেও একটা অদ্ভুত নীরবতা এবং অনেক কাপড় পড়েছিল এবং অদ্ভুত কিছু জিনিস। এবং এরপর হঠাৎ করে একটা অচেনা জিনিস ববির উপর আক্রমণ করে দেয়। তো ববির তো চিৎকার করে ওঠে আর তারপর ক্লার্ক আর ক্যাটের সাহায্যে ববির রশি ধরে উপরে উঠে আসে, কিন্তু ওই লোকটা বা ওই জিনিসটা বা ওই মনস্টারটা তার পিছু নিয়েছে। আর এখানে দুর্ভাগ্যবশত রশির একটা অংশ কিন্তু এখনো নিচে ছিল। তো ওই রশি ধরে আবার করে কি ববিকে খিস্সে একটা টান দেয় আর তারপর ওকে আর দেখায় যেন অন্ধকারে হারিয়ে যায়। আর যে বিছানায় রশিটা বেঁধেছিল সেটাও টানেলের ভেতরে চলে যায়। এই কারণে ক্যাট আর ক্লার্কও ওই টানেলের টাইপ করিডোরে পড়ে যায়। তো তারা তো খুব ঘাবড়ে যায় এবং এই ঘটনার পরে তারা বুঝে যায় যে বিষয়টা তো স্বাভাবিক নয়, এত নর্মাল কিছু না, ভেতরে আরো অনেক কিছু ক্রিয়েচার রয়েছে। তো যাই হোক এরপর নিচে ক্লার্ক আর ক্যাট ববিকে খুঁজতে শুরু করে, কিন্তু ব্যাক রুমসে এখন তাদের ভয় দেখানো শুরু করে দেয়। ক্লার্ক দৌড়ে দৌড়ে যখন ববিকে খুঁজছিল সে একটা রুমে ঢুকে পড়ে আর সেখানে একটা ক্রিসমাস ট্রি ছিল আর তার পেছনে স্লো একটা ক্রিপি মিউজিক বাজছিল। তো দৃশ্যটা তো দেখতে সুন্দর কিন্তু ভেতর থেকে সেটা ভয়ঙ্কর ছিল এবং একটা মানুষের মতো দেখতে কিছু একটা তার দিকে আসতে থাকে। তো ক্লার্ক সাথে সাথে দৌড়ে পালায় এবং এটা মুভির ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং একটা দৃশ্য ছিল। আর এরপরে ক্যাটের চিৎকার শোনা যায়। তো ক্লার্ক তাকে খুঁজতে থাকে এবং ক্যামেরা অন করে রেকর্ড করা শুরু করে যে প্রমাণ দেখানোর জন্য, কিন্তু এরপরে ক্লার্ক ফ্রেম থেকে অদৃশ্য হয়ে যায় এবং তার সঙ্গে এরপর যা হয় এর সত্যিটা আমরা পরে জানতে পারবো। তো যাই কিছুক্ষণ পরে আমরা দেখি ম্যারির কাছে ক্লার্কের মেসেজ যায় এবং মেসেজটা একটা কথাই লিখেছিল, আমি আর ফিরবো না, তুমি আমার দোকানে এসে দেখতে পারো যদি বিশ্বাস না হয়। তো মেসেজ দেখে ম্যারি একটু ভয় পেয়ে যায় এবং সরাসরি ক্লার্কের ওই দোকানে যায় এবং সেখানে গিয়ে সে দেয়ালে ওই অদ্ভুত কিছু ড্রয়িং আর সিম্বল আঁকা দেখতে পায়। তো হঠাৎ করে কিছু মনে পড়তে শুরু করে যেটা আগে তাকে ক্লার্ক জানিয়েছিল, যেখানে আলাদা ডাইমেনশন রয়েছে, সিক্রেট দরজা রয়েছে, এমনকি ক্লার্ক একটা ম্যাপও বানিয়েছে। তো এরপর ম্যারি করে ওই ব্যাকরুমের রাস্তা খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত ওই রাস্তাটা পেয়েও যায় এবং ব্যাকরুমের ভেতরে ঢুকেও যায়। তো এ পর্যন্ত এই হরর সিনেমাটা তো ক্লার্কের পার্সপেক্টিভ থেকে বা ক্লার্কের চোখ থেকে দেখেছি, কিন্তু এখন এই চ্যাপ্টারটা শুরু হবে ম্যারির চোখ থেকে। তো যাই হোক এখানেও সেই একই রুমগুলো, অনেক ফার্নিচার এবং জ্বলন্ত লাইটগুলো আমরা দেখতে পাই, অনেক করিডোর এবং রুম এক্সপ্লোর করতে আমরা দেখি ওকে। বাট তখনই ম্যারির কেউ মনে হয় ওকে কেউ ফলো করছে, কিন্তু বিশ্বাস করে ওটা আমি না,
তো যাই হোক ম্যারি তো একদম ভয় পেয়ে যায়, আর তখনই হঠাৎ করে ওর সামনে আর কোনো রাস্তা থাকে না। আর এরপর যখন পেছনে ফিরেও দেখতে পায় ক্লার্ক, তো ম্যারি ক্লার্ককে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু এটা তো সেই ক্লার্ক মনে হচ্ছে না, তার চোখে পাগলামি দেখা যাচ্ছে, আচরণ পাল্টে গিয়েছে। তো ম্যারি তো ভেবেছিল যে সে ক্লার্ককে বাঁচাতে এসেছে, কিন্তু তার জানা ছিল না সে যে ক্লার্ককে খুঁজছে সেই ক্লার্ক তো আগেই গায়েব হয়ে গিয়েছে, আর এটা অন্য ক্লার্ক। তো এই ক্লার্ক করে কি ম্যারির উপর আক্রমণ করে দেয়। আর এরপর যখন ম্যারির হুঁশ ফিরে আসে আমরা দেখতে পাই সে একটা ডাইনিং রুমে বাঁধা রয়েছে এবং টেবিলের চারপাশে কিছু ক্রিপি টাইপের হিউম্যান বসে রয়েছে, মানে সরাসরি হিউম্যান না, তারা হিউম্যান কপি। এবং দেখে মনে হচ্ছিল যে এই ব্যাক রুমস রিয়েল ওয়ার্ল্ডের কোনো মানুষের কপি করে তৈরি করেছে। এবং এখানকার পরিবেশটা এতটাই আনকমফোর্টেবল ছিল যে ম্যারি আনইজি ফিল করতে শুরু করে। আর তারপর সে ক্লার্কের সাথে কথা বলে, যে জিজ্ঞাসা করে যে এখানে কি চলছে। ক্লার্ক তখন অনেক বেশি নর্মালি সাউন্ড করার চেষ্টা করে। আর এরপর সে যখন ফ্রিজ খুলে, ফ্রিজের ভেতরে ক্যাটের কাটা মাথা দেখা যায়। তো এখানে আমরা কনফার্ম হই যে ক্যাট মারা গিয়েছে এবং ম্যারির বাঁচার তার কোনো আশাই নেই। তো যাই হোক এবার ক্লার্ক ম্যারিকে জোর করে বাধ্য করে যে আমাকে এখানে থেরাপি দাও। তবে এইবার রোগী এবং থেরাপিস্ট দুজনই তো বাস্তবতা থেকে অনেক দূরে চলে এসেছে। তো ম্যারি এখানে সত্যটা বলে ফেলে যে তোমার ওয়াইফ এজন্য যায়নি যে তোমার সোসাইটির সাথে সমস্যা রয়েছে, মানে ওর অর্থনৈতিক সমস্যা বা অ্যালকোহলিক অ্যাডিকশন, এর জন্য যায়নি। সে বরং চলে গিয়েছে কারণ তুমি বিছানায় কখনোই ভালো পারফরমেন্স করতে পারোনি এবং তোমার ঘড়িতে সবসময় 6টা বেজে থাকে। তো এই কথা শুনে ক্লার্কের মনে অনেক কষ্ট হয়। যাই হোক দুষ্টুমি এবার সত্যি কথাই বলি, মানে ক্লার্ক কখনো তার বউয়ের সাথে ভুল মেনে নিত না, সে নিজের ভুল কখনো মানতো না, আর এজ এ রেজাল্ট তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। তো ক্লার্কের এই কথা শুনে অনেক কষ্ট হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট আসেনি। হঠাৎ করে একটা বড় মনস্টার আসে, আর সেটা হচ্ছে সেই পাইরেট ক্লার্ক, সেই ফার্নিচার অ্যাডভার্টাইজমেন্টের মাস্কট। মানে আমি বলেছিলাম যে এই পয়েন্টটা মনে রেখো। তো অ্যাকচুয়ালি হয়েছে কি এই পাইরেট ক্লার্ক এখন ভয়ঙ্কর মনস্টার কেন, আবার এই ক্লার্ক আবার কি? তো অ্যাকচুয়ালি হয়েছে কি এই ব্যাকরুমে যদি কেউ ঢোকে, ধরো আমার লাইফের অতীতে আমার একটা খারাপ টাইম ছিল, ভালো টাইম ছিল, তো ওই ব্যাকরুমটা করে কি আমার অতীত অ্যানালাইজ করে বিভিন্ন আমার কপি তৈরি করে, আমার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে, মানসিক অবস্থার উপর ভিত্তি করে আমার চেহারাও চেঞ্জ হয়ে যায়। তো ওই ব্ল্যাক রুমের কাজই হচ্ছে এটা, তুমি যদি যাও তোমার কয়েকটা কপি সে তৈরি করতে পারে, তোমার ভালো টাইমের, খারাপ টাইমের, অমুক টাইমের, এবং সে অনুযায়ী তোমার চেহারা বা অবস্থান হবে। তো সেই হিসাবে এই ব্ল্যাক রুম পাইরেট ক্লার্ক তৈরি করেছে এবং ওই পাইরেট ক্লার্ক আসল ক্লার্কটাই মেরে ফেলে। যদিও এটাও যে আসল ক্লার্ক আমি বিশ্বাস করি না। তো ম্যারি এখন তার জীবন বাঁচাতে আলামিন বলে চিল্লাতে পালাতে থাকে, কিন্তু আমি ওখানে যাবো কিভাবে বলো, এত রিস্ক ওখানে যাওয়া যায়? তো আমি তো যেতে পারবো না। তবে আমরা দেখতে পাই ম্যারি নিজেকে বাঁচাতে ঘর থেকে ঘর, করিডোর থেকে করিডোর, রিয়ালিটি থেকে স্বপ্ন, সব জায়গায় যায়। কিন্তু প্রতিটা গেটের পেছনে নতুন একটা ভয় লুকিয়ে থাকে এবং ম্যারির নিজেরই ধারণা থাকে না সে কোন দিকে দৌড়াচ্ছে, কারণ সেই মনস্টারটা তার পেছনে আসছিল। এবং এরপর দৌড়াতে এমন একটা জায়গায় এসে পৌঁছে যায় যেখানে অনেকগুলো সিঁড়ি আর টানেল করিডোর রয়েছে। কিন্তু এরপর সে যখন একটা করিডোরে ঢোকে, সে দেখতে পায় একটা এমন একটা জায়গা যেখানে অনেক সাইন্টিফিক জিনিসপত্র রয়েছে, অনেক সিলিন্ডার্স, অনেক ওয়্যার্স। আর তো তখনই সেখানে ওই মনস্টার চলে আসে এবং ম্যারিকে ধরে মারতে চায়, কিন্তু ম্যারি তখন একটা পাথর নিয়ে ওর মুখে আঘাত করে এবং এই লড়ার সময় অ্যাক্সিডেন্টলি একটা গ্যাস ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়। আর তখনই হঠাৎ করে কিছু অদ্ভুত গ্রিন স্যুট পরা রিসার্চাররা এখানে আসে এবং তারা ওই মনস্টারকে কন্ট্রোল করে ফেলে এবং তারা ম্যারিকে উদ্ধার করে। তো এইখানে সেই সিনেমার আসল টুইস্ট। তো এটার নাম হচ্ছে অ্যাসিক রিসার্চ ইনস্টিটিউট বা এই ধরনের কোনো একটা কিছু, যারা অনেক বছর ধরে ব্যাকরুমের উপর রিসার্চ করছিল এবং তার আগে থেকে এইসব জানতো এবং হারিয়ে যাওয়া সকল লোকদের রেকর্ডও তাদের কাছে রয়েছে। তো এখানকার ফিল নামের একজন সায়েন্টিস্ট ম্যারিকে বলে ব্যাকরুমস হচ্ছে আসল বাস্তবতার একটা অসম্পূর্ণ কপি, মানে সম্পূর্ণ কপি না, অসম্পূর্ণ কপি। মানে এখানে যদি কেউ একবার ঢোকে বা কোনোভাবে যদি আসে, তার একটা কপি, মানে অসম্পূর্ণ একটা কপি তৈরি করে ফেলে। আর লাস্টে আমরা ম্যারিরও একটা অদ্ভুত রকমের কপি দেখতে পাই। তো এখানে এই ফালতু মার্কা সিনেমাটা শেষ হয়। সিনেমাটা আমি এক্সপ্লেন করতাম না, কিন্তু এক্সপ্লেন কেন করেছি, 2026-এর সিনেমা। ওই যে তোমরা যদি বিভিন্ন জায়গায় ক্লিপ দেখো, অমুক জায়গায় একটা থাম্বনেল দেখে ভিডিও আপলোড করলো, ওখানে গিয়ে তো তোমরা পরে একটা শক খাবে, বা একটা ছোট ক্লিপ দেখে মনে হয় না জানি কত সুন্দর সিনেমা, আলামিন ভাইকে বলে এক্সপ্লেন করার জন্য, বা ফুল সিনেমাটা ডাউনলোড দেয়। কিন্তু এরপর ফুল সিনেমা দেখতে গেলে তোমরা তো একটা ফকা খেতে, তো এর জন্য ওই ফকাটা আমি তোমাকে দিলাম। আমার তো দোষ নেই, আমি নতুন সিনেমা আমি তোমার জন্য এক্সপ্লেন করছি। হ্যাঁ, আমি আমার দিক থেকে সেরাটা করেছি। এখন সিনেমা খারাপ বানালে তার আমার দোষ না, তাই না? তো যাই হোক, এটা থেকে আমি যেটা বুঝলাম সেটা আমি তোমাদেরকে বোঝাই। প্রথমত সিনেমা আমি কিছুই বুঝি নাই, কি উদ্দেশ্য, কি নিয়ে বানাইছে আমি কিচ্ছু বুঝি নাই। এটার সিনেমার কোনো কিছুই ক্লিয়ার না। আমরা এর আগের যে সিনেমাগুলো দিয়ে দেখেছি, এক্সিট 8 বা এই টাইপ যে সিনেমাগুলো, মানে ইনফিনিটি টাইম লুপের যে সিনেমাগুলো থাকে, লিটারালি ওগুলো ইন্টারেস্টিং হয়, এটার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। ওখানে একটা হয়তো কি কারণে কি হয় এটা আমাদেরকে বলা হয় না, কিন্তু সিনেমাটা ভালো লাগে। বাট এখানে না সিনেমার কাহিনী ভালো আছে, না কোনো ক্লু আছে কিসের জন্য কি, এবং লাস্টে যে ওরা ফিনিশিং দিল, কোন কথার উপর ফিনিশিং দিল, তারপরেও নাকি এটা তো ভাইরাল সিনেমা, তারপরেও নাকি গুড়াড্ডি মেয়েটা তো IMDb হাই রেট। এখন সিনেমা ঠিক আছে না আমার বোঝার ভুল আমি জানি না, তবে আমি যেটা বুঝেছি সেটা আমি বলি। এই ব্যাকরুম হয়তো আর্টিফিশিয়ালি তৈরি, মানে সিনেমার হিসেবে আমার মনে হচ্ছে যে বিজ্ঞানীরা একটা জীবন্ত
দুর্দান্ত ডাইমেনশন তৈরি করার চেষ্টা করছে, পৃথিবীর মতো একটা ডাইমেনশন। তবে তারা সত্যিকার একটা ডাইমেনশন হয়তো তৈরি করতে পারেনি, মানে সৃষ্টিকর্তা যে একটা ডাইমেনশন বা জগৎ সেটা তৈরি করতে পারেনি, আর এর ফলে যেটা হয়েছে সেটা অপরিপূর্ণ। তো ওইখানে যদি কেউ যায় ওই ডাইমেনশনটা করে কি তার অনুযায়ী একটা কপি করে ফেলে, এবং লোকেরা যখন ওই ডাইমেনশনে ঢোকে তারা তাদের নিজেদের কপি দেখতে পায়, এবং তাদের পুরনো যে মেমোরি রয়েছে সেই ডাইমেনশনে অটোমেটিক্যালি সেই মেমোরি যে রুম তৈরি হয়ে যায়, মনস্টার তৈরি হয়ে যায়, মানুষের কপি হয়, এবং ক্লার্কের যে পাইরেটেড থিওরি সেটার প্রমাণ। এবং শেষের দিকে মারিওর কিন্তু একটা ক্রিপি একটা আমরা কপি দেখেছি, মানে মারিও যে প্রিভিয়াস টমা ছিল, বিভিন্ন কথা ভাবতো, তো ওই জন্য ওর চেহারাটা ওরকম হয়েছে। তবে ওভারঅল এই সিনেমা সম্পর্কে আমি যদি বলি, এই সিনেমাই অসম্পূর্ণ সিনেমা, মানে ব্যাকরুম অসম্পূর্ণ না, সিনেমাটাই অসম্পূর্ণ সিনেমা। সিনেমাটা আসলে চ্যাট জিপিটির বললো ওই সিনেমাটা আর একটু সুন্দর করতে পারতো, আর একটা লজিক দিতে পারতো, বা লজিক লাগে না ভাই, অন্তত ফিনিশিংটা তো লাগে। আমার কাছে তো ভাই পার্সোনালি ভালো লাগে নাই, নাকি আমি বুঝি নাই, বা আমার কোথাও ভুল হলে তোমরা কমেন্টে জানাইতে পারো। আমি জানিয়েছি টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো যাতে আমার কপালে ব্যাকরুম না আসে। গাইস, বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের কথা। আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে স্যাভেসন, সেটা একবার অন্তত তোমরা ঘুরে এসো, কোনো কিছু করতে হবে না, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, কি পণ্যগুলো আনলে ভালো হয়। মানে আমরা তো লাইক এ ফ্যামিলি, অনেক বছর একসাথে রয়েছে, তো আমাকে জাস্ট পরামর্শ দাও কিভাবে আমি এটাকে আরো আপগ্রেড করতে পারি, আরো ভালো করতে পারি। এবং তোমাদের মধ্যে যদি কেউ আগ্রহ থাকো যে আমাদের সাথে বিজনেস করবে বা এই ওয়েবসাইটে তোমার প্রোডাক্ট উঠাবে, তাহলে আমার যে সেলস ম্যানেজার অনেক রয়েছে তার সাথে যোগাযোগ করো, তাহলে তোমার প্রোডাক্টও তুমি এই ওয়েবসাইটে বিনামূল্যে লিস্ট করতে পারবে। তো বিদায় নিচ্ছি আমি।